নমস্কার। আজকের যে সেমিনার বিপর্যয়ে বিজ্ঞান সেমিনার অন হ্যাম রেডিও, আজকের এই সেমিনারে আমরা আমাদের মধ্যে পেয়েছি আমাদের প্রিন্সিপাল মহারাজ, ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের সদস্য অম্বরীশ নাগ বিশ্বাস এবং তার টিমকে, এবং সেই সঙ্গে আমাদের মধ্যে রয়েছে আমাদের ছাত্ররা। তো প্রথমেই এই অনুষ্ঠান শুরুর আগে ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের সদস্যদের আমরা বরণ করে নেব। বরণ করার জন্য আমি প্রিন্সিপাল মহারাজকে আহ্বান করছি। স্পিকার অম্বরীশ নাগ বিশ্বাস মহাশয়কে ডেকে নিচ্ছি এবং পরবর্তী প্রোগ্রামটা পরিচালনার জন্য আহ্বান জানাচ্ছি। শ্রদ্ধেয় প্রিন্সিপাল মহারাজ, আমার শ্রদ্ধেয় শিক্ষক মহাশয়গণ এবং স্নেহভাজন আমার ছাত্র বন্ধুরা, সৌভাগ্যের বিষয় আমি এই মিশনেরই ছাত্র। এই মিশন থেকে আমি ভোকেশনাল পড়াশোনা করেছি। আজ এই মিশনে কিছু বক্তব্য রাখার ভাগ্য হওয়াতে আমি খুবই আপ্লুত। ধন্যবাদ মিশন কর্তৃপক্ষকে। তো আমি ঠিক মাইকে স্পিকারে এরকম বক্তব্য দিয়ে অভ্যস্ত নই। আমি অনেক বড় বড় জায়গায় বক্তব্য রেখেছি। আমি শুধু গলাতেই যা কথা বলবো, আশা রাখি আপনারা একদম লাস্ট পর্যন্ত শুনতে পাবেন, কারণ আমার গলাটা অনেক জোরে। আমি রেডিওতে কথা বলি তো, গলাটা অনেক জোরে। প্রথমেই একটা ঘটনা দিয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। কি এই বিপর্যয়ের বিজ্ঞান? এভাবেও ফিরে আসা যায়। দীর্ঘ 40 বছর পর শনিবার দমদমের কেন্দ্রীয় সংশোধনাগার থেকে মুক্তি পেলেন নেপালের বাসিন্দা দীপক যোশী। ছেলেকে যে আজ জীবিত অবস্থায় ফিরে পাওয়া যাবে, সেই আশাই ছেড়ে দিয়েছিলেন 92 বছরের বৃদ্ধা মা। 1980 সালে দার্জিলিং থেকে গ্রেপ্তার করা হয় দীপককে। অভিযোগ ছিল একটি হত্যার মামলার সঙ্গে তিনি জড়িত। 1981 সালে আদালত থেকে দীপক যোশীকে মানসিকভাবে বিপর্যস্ত বলে ঘোষণা করা হয়। এরপর কেটে গেছে দীর্ঘ 40 বছর। আইনি ঘেরাটোপে গড়াবন্দি দিন যাপন করেছেন তিনি। একাধিকবার তাকে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। মেডিকেল টিম তার মানসিক অবস্থার কোনো পূর্ণাঙ্গ রিপোর্ট কোনোদিনই পেশ করতে পারেনি আদালতে। অবশেষে দীপক যোশীর পাশে এসে দাঁড়ায় পশ্চিমবঙ্গের একটি স্বেচ্ছাসেবী সংস্থা হ্যাম রেডিও। সাহায্যের হাত বাড়িয়ে দেন বেশ কয়েকজন আইনজীবী ও নেপাল হাই কমিশন। শেষ পর্যন্ত আদালতের নির্দেশে মুক্তি পান দীপক। খুশ হতো, খুশ হতো, খুশি হতো তো ভাই, খুশি হতো, গর্জাত হতো। আজকে 40 বছর পর বেরিয়েছে। ও তো আমাকে ভিতরে বলছিল কি অনেক খুশি আছে, বাড়িতে গিয়ে মার সঙ্গে দেখা হবে। আর কিছু নেপালি গানটাও গাচ্ছিল, পুরোনো গানটা নেপালি গাচ্ছিল আজকে খুশিতে। বেশি অল্প কথা বলে আর কম, আওয়াজটা অনেক কম হবে, বয়সটা অনেক কম। কোনো মাদার কেসে ছিল, দার্জিলিং কোনো মাদার কেসে ও ভিতরে ছিল। ডিসিশন দিয়েছে এভরি 6 মান্থসে ওনার হেলথ কন্ডিশন আমাদেরকে নেপাল কাউন্সিলের মাধ্যম দিয়ে ওনাকে হাইকোর্টে জানাতে হবে। দমদম সংশোধনাগারে থাকা প্রাক্তন এক বন্দী হ্যাম রেডিও সদস্যদের কাছে পৌঁছে দিয়েছিলেন দীপক যোশীর খবর। এরপর দীর্ঘ প্রচেষ্টার পর খুঁজে পাওয়া যায় দীপক যোশীর পরিবারকে। দীপক যোশী যে জীবিত সেটা জানতে পেরে আনন্দ। কে দীপক যোশী? একটা ফোন, জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের ঘটনা সবাই শুনেছেন। জ্ঞানেশ্বরী এক্সপ্রেস, সেই দুর্ঘটনায় রাজনৈতিকভাবে গড়াবন্দি হয় একজন মানুষ। তার নাম রাধেশ্যাম দাস। তিনি 8 বছর দমদম সংশোধনাগারে বন্দী। হঠাৎ একদিনকে উনি হাইকোর্টের নির্দেশে মুক্তি পান। মুক্তি পেয়ে প্রথম ফোনটা আমার বাড়িতে আমাকে করেন। বাড়িতে নয়, আমাকে প্রথম ফোনটা করেন। করে উনি তার কলিগ দীপক যোশীর কথা আমাকে বলেন। বললো 8 বছর আমি গড়াবন্দি, কেউ আমার খোঁজ নিতে আসে সপ্তাহে, কেউ আসে দিনে, কেউ মাসে তো আসেই, কিন্তু একজন আমার জেলে আমার সহকর্মী বলে, জেলে এখন সবাইকে তো কাজ করতে হয়, সহকর্মী তার কেউ খোঁজ নিতে আসেনি আমার এই 8 বছর বন্দি দশা অবস্থায়। আমি জেল সুপারকে জিজ্ঞেস করেছিলাম, স্যার আপনি কি ওর বাড়ির লোককে খবর দিয়েছেন? কেউ কেন আসে না। বললো বাড়িতে তো ওই দেখছেন ওর কারাগারের মধ্যে 2.5 বস্তা চিঠি, বড় বস্তা, চিনির যে বস্তা থাকে বড়,
ছোট আলুর বস্তা না, চিনির বস্তার মতন 2.5 বস্তা খাম গেছে আর এসছে, বলে কোনো উত্তর পাওয়া যায়নি। তারপর জেলে যাই, গিয়ে দীপক যোশীর সাথে কথা বলি। স্বভাবতই প্রশ্ন করে বসেন আইজি কারা যে ওর তো বাড়ি পাওয়া যায়নি, দেশের সরকার, রাজ্য সরকার বহুবার তার বাড়িতে চিঠি পাঠিয়েছে, তো তুমি কি করবে? আমার সাথে খুব ভালো সম্পর্ক, আমাদের ব্যারাকপুরের অ্যাডিশনাল এসপিও ছিলেন এক সময়। রাজু, ওর তো কিছু পাওয়া যায়নি, তুমি কি করবে? আমি বললাম, স্যার ওকে ওর মায়ের কাছে পাঠাবো। ইটস এ গ্রেট চ্যালেঞ্জ। বিপর্যয় কি খালি সাইক্লোন হলে পরে হয়, বন্যা হলে পরে হয়? দীপক যোশীর জীবনে বিপর্যয় কালকে আপনার জীবনেও আসতে পারে, কে বলতে পারে? কেন জানেন কথাটা বললাম? ওই জেল থেকে যখন দীপক যোশীকে বের করছি, দেখছি বিনা টিকিটের যাত্রী, যার কিনা বিধান আছে 3 মাসের জেল, সে 9 বছর জেলে বন্দী। দমদম সংশোধনাগার, এরকম অনেক অনেক ঘটনা। তারপর কি হলো জানেন? দীপক যোশীর ঘটনাটা দিয়ে শুরু করলাম কেন? এটা এক বিশ্বের ইতিহাস। জেলের বন্দি দশায় যে সমস্ত মানুষ, 269 জন মানুষকে একটা অর্ডারে রিলিজ করে দেওয়া হয়েছিল রাজ্যের জেলগুলি থেকে। কারা কারা মানসিক বিচার অধীন অবস্থায় বন্দী। সবচেয়ে মজার কাণ্ড জানেন? এই দীপক যোশীর সাথে যখন কথা বলি, তোমার বাড়ি কোথায়? দেখছেন তো, ক্যামেরা দেখলেন কেন কথা বলছে? তাও তো একটু একটু বললো, কথাই বলছে না, মাথা নিচু। একটা কাগজ দিল আমাদের লয়ার হিরক সিনহা, আমাদের ক্লাবের ভাইস প্রেসিডেন্ট, সে প্যাডে নোট করার জন্য নিয়ে গেছিল প্যাডটা। হঠাৎ দীপক তার প্যাডটা টেনে নিল জেল সুপারের সামনে, 2টো কথা লিখে দিল। একটা মহিলার নাম, একটা কিষান নিকেতন, নেপালি ভাষায় লেখা, অত ভালো হাতের লেখা নয়। ওটা নিয়েই আমাদের জেল ফেরত আসা। একটা ছবি তোলার অনুরোধ জেল সুপারকে, স্যার একটা ছবি তুলি। না না না, চাকরি চলে যাবে, চাকরি চলে যাবে, জেলের ভিতর ছবি তুললে আইন। দীপক যোশী দার্জিলিংয়ে যেখান থেকে গ্রেপ্তার হয়েছিল সেখানে গেলাম, ওখান থেকে সমস্ত কোর্টের হিস্ট্রি তুললাম। হিস্ট্রি তোলার পর যাকে খুন করেছে বলে দীপকের জেল, তাদের বাড়ি খুঁজে বার করলাম। করার পর তার ভাই বলছে, আমার ভাই দাদা বলছে, আমার ভাই তো খুন হয়নি, খুন হয়নি। ওদিকে খুনের আসামি দীপক যোশী, 41 বছরের জেল। আমি হচ্ছে প্রথম ভারতীয়, বিশ্বের মধ্যে প্রথম ভারতীয় যে নেপাল ইন্ডিয়া কনসুলেট থেকে ভারতের সাথে যোগাযোগ এস্টাবলিশ করেছিলাম। কাঠমান্ডু ইন্ডিয়ান কনসুলেট থেকে, গুগল ঘেটে দেখে নেবেন, সবার কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে। আই এম দ্যাট পারসন। খুব প্রাউডের সাথে বলছি। 18টা দেশ ওই সময় গেছিল। নেপালের মানুষরা আমাকে অন্তর থেকে ভালোবাসে। পাউডেল সাহেব বললেন যে আপনি যখন এসছেন, ও নেপালি হোক কি না হোক, দেশের সরকার ওর দায়িত্ব নিয়ে নেবে। দেখে পাঠালেন হাইকোর্টে। কি চান? স্যার বিনা কারণে জেলবন্দি দীপক 1 ঘন্টার জন্য যেন জেলে না থাকে, এটাই চাই। তাই হবে, আলবাত হবে। কোর্ট খুললে প্রথম এটা হবে। খুঁজে পাওয়া গেল দীপক যোশীর সেই লেখা নিকেতন, ওটা একটা স্কুল। সেই স্কুলটা নেপাল প্রাকৃতিক বিপর্যয়ের সময় ভেঙে গেছে, ভেঙে অন্য একটা স্কুলের সাথে ট্যাগ হয়ে গেছে। তো ওইখানে আমার বন্ধুরা গিয়ে যখন ওই জায়গার ছবি তুলছে, গ্রামের লোকরা, আপনি যদি কোনো ফাঁকা জায়গায় গিয়ে হঠাৎ মোবাইল দিয়ে ছবি তুলতে শুরু করেন, পাড়ার লোক জিজ্ঞেস করবে কি ব্যাপার, কি ছবি তুলছেন, কেন? ওই হাজারো প্রশ্নের মধ্যে বললো যে ইন্ডিয়ান একজন, হ্যাঁ আমাদের বন্ধু, সে আমাদের কিছু বলেছে, এই জন্য একটু ছবি তুলে পাঠিয়ে দেবো। তো কাকে খুঁজছে? বলে দীপক যোশী। বলে দীপক যোশী, সে তো মরে গেছে। বলে সে আমরা জানি না, আমাদেরকে বললো। না মরেনি তো, উনি তো বললেন জেলে বন্দি। বলে না না, ভুল বুঝলেন, তাহলে ওই দীপক না, অন্য দীপক। বলে এই স্কুলেই পড়েছে বোধ হয়। বলে ও তো আমার কাজে না। হ্যাঁ আপনার কাজে? ওনার ছবি তুলে, ওনার ফোন নাম্বার নেই, আমার সাথে কথা বলে। বলছে মা আছে বেঁচে? বলে আছে। কোথায়? বললো ওই পাহাড়ের উপরে। যাবেন কি করে? 2 দিন লাগবে যেতে। রাস্তা তো ভূমিকম্পের সময় ভেঙে গেছে, আর হয়নি। গভর্নমেন্টের অবস্থা ভালো না, করতে পারিনি। ওখানে ইন্টারনেটও নেই, টেলিফোন ব্যবস্থাও নেই যে ওর মায়ের সাথে আমি কথা বলিয়ে দেবো। আপনাদের খুব কষ্ট করে যেতে হবে। ওরা বলে যাবো। 2 দিন পরে যায়, গিয়ে দীপকের মাকে সহজেই পেয়ে যায়। উঠে কি করে? দীপকের মায়ের এই হাতটা কাটা ছিল, নিচেই ওরা বিবরণ জানতে পারে। গরু লাফি মেরেছিল দুধ দোয়ানোর সময়, এখান থেকে পচে গেছিল। চিকিৎসা ব্যবস্থা পাহাড়ের উপর অত ভালো না থাকার কারণে দীপকের মার ডান হাতটা নেই।
92 বছরের বৃদ্ধা, তখন আগুন ধরাচ্ছিলেন উনানে। ওখানে গিয়ে জিজ্ঞেস করলো, আপনার নাম কি? এই যে নামটা লিখে দিয়েছিল কাগজে। বললো হ্যাঁ। কে? মানে ওর নেপালি ভাষায় বলছে। কি কি জানতে চাও? বলছে দীপক কোথায়? দীপক? ওর মা বসে এরকম করে ব্লাউজ খুলে এখানে ট্যাটু করা দীপকের নাম। বলে দীপক। বলে দীপক? না না, আমরা দীপক, আপনার ছেলে দীপককে দেখতে চাইছি। বললো দীপককে দেখতে চান? চলুন। টিনের একটা ঘরে একটু হেলে গেছে, সেই ঘরে নিয়ে গেল তাদের। নিয়ে গিয়ে বললো ওই যে দীপক। ছোট পাথর, তার দিকে ছোট ছোট গিটি পাথর দিয়ে রাখা, সেখানে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছোট ছবি আবছা আবছা হয়ে গেছে, সেখানে কিছু পাহাড়ি ফুল দেওয়া, ওটাই দীপক। মাকে বললো দীপককে যদি আপনার সামনে সত্যি করে নিয়ে আসি আপনার কেমন লাগবে? ওর মা একগাল হেসে বললো দীপক আমার বুকে ঘুমাচ্ছে, ওকে কেন ডাকছো তোমরা? নেপালি ভাষায় কথোপকথন। ওর মার সেই হাসির ছবিটা তুলে আনা হয়েছিল, টাইমস অফ ইন্ডিয়া, আনন্দবাজার, দেশের সমস্ত সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল সেই ছবি। আপনারা অনেকে হয়তো পড়েছেন বা গুগলে এখন পাবেন। তারপর হই হই করে দীপকের মায়ের ছবি ওরা নিচে আসার পর আমাকে হোয়াটসঅ্যাপ করে। পীযূষ পান্ডেকে বললাম স্যার ফাউন্ড। বলে বলছো কি? চাকরি আমার থাকবে তো? কেন? 41 বছর বিনা বিচারে একটা লোক বন্দী। কত ভয়ানক কাণ্ড চিন্তা করুন, কত ভয়ানক কাণ্ড। সবাই চাকরির ভয় পাইছে তখন, কি করা যেতে পারে? বললাম স্যার দীপককে আগে ওর মায়ের ছবিটা দেখি আইডেন্টিফাই করা, চিনতে পারছে কিনা। বলে শিওর, মেল করো। 5 মিনিট পরে উনি আমায় ফোন করে, রাজু ওকে দেখানো যাবে না। কেন স্যার? বলছে ও ভায়োলেন্ট হয়ে গেলে পরে মুশকিল হয়ে যাবে জামিন করা। ও খুব রেকর্ড ভালো আছে, ওই কেস চলতে থাকবে। ও এতদিন পরে মাকে দেখলে পরে গন্ডগোল করে ফেলতে পারে, উত্তেজিত হয়ে। ঠিক আছে স্যার, চিফ জাস্টিসকে দেখালাম স্যার এই ঘটনা। বললো ঠিক আছে চুপ থাকুন, দেখছি। ডাকা হলো, সমস্ত জেলা শাসক, জেল ইত্যাদি নিয়ে বিরাট হাইকোর্টে ডাকা হয়। ডেকে সমস্তটা ডেকে কনসুলেট জেনারেল হয়, উইটনেস বন্ড দেয়। তারপরে দীপক যোশীকে বার করে নিয়ে আসি আমরা দমদম সংশোধনাগার থেকে। এটা এক ইতিহাস, এটা মানুষের জীবনের বিপর্যয়ের ইতিহাস। নেক্সট চালু করো। আত্মহারা গোটা পরিবার। ভাইকে ফিরিয়ে নিয়ে যেতে নেপাল থেকে ছুটে আসেন দীপক যোশীর দাদা। জানা যায় দীপক যোশীর মা ছেলেকে মৃত ভেবে রোজ ছেলের ছবিতে ফুল মালা দেন। দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে এসে ভাইকে নিয়ে যাওয়ার আগেই আনন্দের প্রতিচ্ছবি ফুটে উঠল দাদার চোখে মুখে। দীর্ঘ 40 বছর পর নেপালের বাসিন্দা দীপক যোশীকে ঘরে ফিরিয়ে দিতে পেরে খুশি পশ্চিমবঙ্গ হ্যাম রেডিওর সম্পাদক অম্বরীশ নাগ বিশ্বাস। আমরা ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের পক্ষ থেকে দীর্ঘ আইনি লড়াই করার পর এবং নেপাল হাই কমিশনে আমরা দীপক যোশীর ঠিকানা জানার জন্য আবেদন করেছিলাম। থ্যাংকস টু অনারেবল চিফ জাস্টিস অফ কলকাতা হাইকোর্ট, থ্যাংকস টু আওয়ার এডিজি জেল, থ্যাংকস টু আওয়ার লোকাল অ্যাডমিনিস্ট্রেশন জেল অথরিটি, thanks to all people who have supported us, especially thanks to our Hirak Sinha, our Vice President and lawyer of Kolkata High Court. This is a historical day. We are reenacted one people, missing people. Actually, he is 1 year back. পুনর্জন্ম বিষয়টি বিতর্কিত ঠিকই, কিন্তু দীর্ঘ 40 বছর কারাবাসের পর নেপালের দীপক যোশীর এই মুক্তি যেন পুনর্জন্মেরই নামান্তর। বিধান নস্করের রিপোর্ট, কলকাতা টেলিভিশন নেটওয়ার্ক। কেমন লাগলো? এটাই হচ্ছে ইতিহাস। হ্যাম রেডিও, আমার গায়ে লেখা আছে হ্যাম। অ্যাকচুয়ালি হচ্ছে অ্যামেচার রেডিও, শখের বেতার। হ্যাম কেন না, প্রাচীনকালে আমার যারা পূর্বপুরুষ তারা এত তো ওয়্যারলেস ব্যবহার হতো না, জাহাজে ওয়্যারলেস ব্যবহার হতো। সেই জাহাজীদের তরঙ্গ খোঁজার জন্য সমুদ্রের ধারে গিয়ে ওই সিগন্যালটা খুঁজত। ব্রিটিশরা আমাদের বরাবরই হেটা করে। শুয়োরের পশ্চাৎ দেশের মাংসকে বলা হয় হ্যাম। সমুদ্রের ধারে গিয়ে আপনি যখন রেডিও সংকেত খুঁজবেন আপনার পশ্চাৎ দেশটা খালি দেখা যাবে, আর কিছু দেখা যাবে না। তাই
তারা আমাদেরকে হ্যাম বলতো, কথিত আছে, আই এম নট শিওর, যা এনসাইক্লোপিডিয়াতে লেখা সেটাই আমি বলছি। আবার কেউ বলে হ্যাম মানে হার্জ, আর্মস্ট্রং আর মার্কনি, তিনজন সায়েন্টিস্ট আমেরিকানরা বলে, তাদের হার্ভার্ড ক্লাবের মেম্বার, তাদের নিকনেমে নাকি হ্যাম, কথিত আছে। আবার কথিত আছে হ্যামেরা এত এক্সপার্ট যে কোনো স্পট থেকে একটা টেম্পোরারি অ্যান্টেনা স্টেশন তৈরি করে বিশ্বের যে কোনো প্রান্তে হাফ এ মিনিট এর মধ্যে একটা বার্তা পৌঁছে দেয়। হাফ এ মিনিট থেকে হ্যাম, কথিত আছে, সব কথিত। কিন্তু আমরা ব্যাকরণটা চেঞ্জ করলাম, এখনো এস্টাবলিশ করতে পারিনি, আপনাদের সাহায্য চাই, হবেই এস্টাবলিশ। হ্যাম স্ট্যান্ড ফর হেল্প অলওয়েজ ম্যানকাইন্ড, আমরা বিলিভ করছি, বলছি, এটাই বাস্তব। কি মজার কাণ্ড জানেন, দেশের সরকার এক সময় যখন আমাকে বলছে যে এটা করবেন না, এটা করা বেআইনি, আবার গত বছর গুজরাটে একটা হ্যামেদের কনভেনশন হয়, সেখানে কেন্দ্রীয় মন্ত্রী, যোগাযোগ মন্ত্রী, তিনি এসে বলে দিলেন যে হ্যামের আর আগের অবস্থায় নেই, হ্যামকে গ্রামে পৌঁছে দিতে হবে, প্রতি গ্রামে একটা করে হ্যাম, এটা করতে হবে, প্রতি গ্রামে একটা করে হ্যাম। আবার বিপর্যয়ের বার্তা দেওয়া যাবে। আবার কেউ কেউ বলে, আমাকে বলে না, এই পাগল খোঁজার ক্লাব লেখে সোশ্যাল মিডিয়া, আমি খুব প্রাউড। আপনি আপনার বাবা মেন্টাল প্রবলেম হয়ে গেছে, তাহার উপকার করছি, আপনি বাবাকে পাগল বলছেন, বাবা বলছেন না, তখন খুব ভালো। সমাজকে এটাই শিক্ষা দিচ্ছে। আসলে ব্যাপার কি জানেন, কার বাড়ির লোক এখানে হারিয়ে গেছে আমি ঠিক জানি না, কিন্তু প্রিয়জনকে হারিয়েছেন এমন সবাই আছে, কারোর দাদু, কারোর মা, কারোর ঠাকুমা, কেউ প্রিয়জন হারিয়েছে, বন্ধু। প্রিয়জনের ব্যথা হয় 1 বছর, 2 বছর, 3 বছর, তারপরে আস্তে আস্তে স্মৃতি থেকে ফেড হয়ে যায়, থাকে না, হঠাৎ মনে পড়লো একটু। কিন্তু হারিয়ে যাওয়া লোকের ব্যথাটা না খুব গভীর। আপনি কোথাও ঘুরতে যাচ্ছেন 10-15 বছর পর, হঠাৎ হাওড়া স্টেশনে মনে হলো আপনার ভাইয়ের মতন একটা গলা বা একটা লোককে দেখলো, মনে হলো আমার ভাইয়ের মতন লাগলো। এই যে দেখলেন, আপনার মুখটা গম্ভীর হয়ে গেল। আপনার পরিবারের লোক জিজ্ঞেস করলো, কি রে, কি হয়েছে, হাসছিস না কেন, কথা বলছিস না কেন? না, মনটা ভারাক্রান্ত হয়ে গেল। কি হলো রে? আরে ভাইটার কথা মনে পড়ে গেল, আবার একটু চোখেও জল চলে আসলো, পুরো পরিবারের যে টুকটা বন্ধ হয়ে গেল, আনন্দটা। এটা ফ্যাক্ট। যার বাড়ির লোক হারিয়ে গেছে না, এক একটা করে খবরের কাগজে আমাদের রিউনিয়নের খবর বেরোয়, কত ফোন যে পাই না ভাবতে পারবেন না, কত ফোন যে পাই, পাচ্ছি না, ওখানে পাচ্ছি না, এখানে পাচ্ছি না, এই হারিয়ে গেছে। কি তাদের যন্ত্রণা! এই যে করোনার সময় চারিদিক রাস্তাঘাট ফাঁকা, তারা তো কোথাও রাস্তাঘাটে স্টেশনে বা কোথাও বসে আছে, খাবার নেই, বাড়ির লোকগুলি খেতে পারে? চিন্তা করুন তো, করোনাটাই যন্ত্রণা, তার মধ্যে প্রিয়জনকে পাচ্ছে না, কি যন্ত্রণা! খালি ভাবুন খালি। এই যন্ত্রণাটা অনুভবন করতে পেরেছি আপনাদের আশীর্বাদে। আর উপরওয়ালা যেমন কেন একটা ম্যাজিক পাওয়ার আমাকে দিয়েছে, ম্যাজিক পাওয়ার। রাষ্ট্রীয় ব্যবস্থায় যা হচ্ছে না, পুলিশি ব্যবস্থায় যা হচ্ছে না, আমরা যেন এই 2-4টে ছেলে কেন জানি একটা অদ্ভুত শক্তির অধিকারী হয়ে গেছি। আরো 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 অনেক ঘটনা আছে। মধ্যপ্রদেশ থেকে চলে এসেছিলেন এ রাজ্যে সংসার সন্তান থেকে হয়ে অপূর্বে মহিলাকে আবারও তার ঠিকানায় ফেরালো হ্যাম রেডিও। যারা ছিল সুনাম দেয় ফুলবাড়ি, সেই নামকে হাতিয়ার করেই আশপাশ নিজের ঠিকানা কিনে নেবেন নিকলাসের মহিলা, সংযোগে হ্যাম রেডিও। দীর্ঘদিন আগে 24 পরগনার টিকাগড়ের কুচকাঁচিয়ে বছর 30-এর এই মহিলাকে ঘুরতে দেখেন স্থানীয়রা। তাকে বিয়ে প্রথম হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু কোথায় তার বাড়ি, কোথায় ঘুরে যাও, কিছুই বলতে পারেননি অবাঙালি মহিলা, শুধু বলতে পারেন নিজের নাম ফুলবাড়ি। এরপরে ব্যারাকপুরে গণসভা শাসক যোগাযোগ করেন হ্যাম রেডিও পরিচালনকারী সংস্থা ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের সঙ্গে, কারণ বিভিন্ন জায়গায় যেখানে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায় সেক্ষেত্রে হ্যাম রেডিও বিপর্যয় মোকাবিলার কাজে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে এই বেতার যন্ত্র। মহিলার নামকে হাতিয়ার করেই খোঁজ করতে শুরু করে সংস্থাটি। হ্যাম বার্তার মাধ্যমে খোঁজ পেলেন
সেটা আইএস শুধু মধ্যপ্রদেশের গুনা জেলায় 8 মাস পরে ফুলবাড়ি সুস্থ হওয়ার পর যখন বাড়ি ফেরার পালা, ঠিকানা করতে পারছিলেন না ফুলবাড়ি, আমরা আমাদের হ্যাম রেডিওর নেটওয়ার্কে এটা বের করি যে এমপির কোনায় রাহাওয়ার বলে একটি জায়গায় বাড়ি, খুবই দুর্ভেদ্য জায়গা, সেখানে মোবাইল পরিষেবা নেই, সেখানে বাড়ি। জেলা প্রশাসন সূত্রে খবর, ফুলবাড়ি জানিয়েছেন তার দুটি সন্তান 3 মাসের শিশুকন্যাকে সঙ্গে নিয়ে ট্রেনে তুলে দিয়েছিলেন স্বামী। এরপর হাওড়ায় রেখে এক হাসপাতালে শিশুটিকে রেখে আসেন মা। তার আর কিছু বলে নেই। 8 महीना हुआ मैं क्या करी, हमने तार की गाड़ी में सर रास्ते में पाँव किया पड़ा है, एक पार्टना को भर्ती कराया ना हॉस्पिटल में। খুলনাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে পুলিশ ও ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের সদস্যরা। কিন্তু খুলনায় অভিযোগ মারফত পুলিশ জানতে পেরেছে দ্বিতীয়বার বিয়ে করেছেন ফুলবাড়ির স্বামী। তাই ঠিকানা খুঁজে পেলেও সেই সংসারকে ফিরে পাবেন ফুলবাড়ি। আর সেই মেয়ে যাকে রেখে এসেছিলেন হাসপাতালে অনেক বছরের উত্তর অজানা। ফুলবাড়ি শুধু জানেন ঘরের দিচ্ছেন তিনি। সংবাদদাতার রিপোর্ট, এলিভিয়া। আপনাকে যদি বলা হয় আচ্ছা বিজ্ঞান তো খুব উন্নত আছে, আপনি নাসার ওই স্পেস স্টেশনে সুনিতা উইলিয়ামসের সাথে একটু কথা বলতে পারেন? আচ্ছা ওই যে একটা আটলান্টিক মহাসাগরে একটা জাহাজ ভাসছে, জাহাজের নামটা হচ্ছে এমভি বিক্রম। আচ্ছা আপনি কথা বলতে পারেন তার সাথে? ফোন নাম্বারটা তো জানি না, জানলে নিশ্চয়ই পারবো। আচ্ছা ফোন নাম্বারটা দিয়ে দিলাম, ক্যাপ্টেন। পারবেন? পারবেন? কি করে পারবেন? বাহ দারুণ, ওখানে ফোনের টাওয়ারটা নেই আটলান্টিক মহাসাগরে। বানাবো, দারুণ বানাবো। কত সমুদ্রের কত টাওয়ার বানাবো, একটা টাওয়ারে কতটা এরিয়া কভার করে। আমাদের শহরাঞ্চলে দেখছেন কতটা জায়গা থেকে কতটা দূরে না, বলেছে খুব দারুণ। বলবেন নাহলে ইন্টারাক্ট না হলে শেখা যাবে না। সমুদ্রের মাঝখানে কথা বলবো বা ওই নাসা স্পেস স্টেশনে কথা বলবো, কিছুতেই সম্ভব হবে না, হবে না। রেডিও তরঙ্গের মাধ্যমেই সম্ভব। যারা সুনিতা উইলিয়ামস, কল্পনা চাওলা, এই সমস্ত অ্যাস্ট্রোনমারদের একটা বেসিক কোয়ালিফিকেশন হচ্ছে হ্যাম রেডিও অপারেটর। কেন থাকতে হবে সার্টিফিকেটটা? কেন না, বিশ্বে কথিত আছে যখন সব যোগাযোগ ব্যবস্থা বিপন্ন হয়ে যাবে একমাত্র হ্যাম রেডিও অপারেটররাই যোগাযোগ ব্যবস্থা নিরবচ্ছিন্ন রাখতে পারে। প্রুফ, কারণ এই যে ওয়্যারলেসের স্পেকট্রাম দেশের আইন ব্যবস্থা অনুযায়ী এক এক জনের এক এক স্পেকট্রাম। পুলিশের যে স্পেকট্রাম ফায়ার ব্রিগেডের তাই না, এনডিআরএফ এর যে স্পেকট্রাম আরেকজনের তা না। এক একজনের এক এক স্পেকট্রাম হওয়ার কারণে কেউ কারোর সাথে লিয়াজো মেনটেন করতে পারে না বিপর্যয়ের সময়। শুধু যোগাযোগ ব্যবস্থা, ভয়েস কথা না, রেকর্ড করলাম, ভিডিও পাঠিয়ে দিলাম, ছবি পাঠিয়ে দিলাম, ইমেল পাঠিয়ে দেবো না। এই যা দেখছেন গুগলে দেখবেন এনসাইক্লোপিডিয়া ভরে গেছে কাজ। ওই নেপালের দীপক যোশীকে হেল্প করার জন্য দুবাই থেকে ফোন করেছিল আমাদের, ঠিক আপনাদের লিগালে কত টাকা খরচ হয়েছে? আমাদের তো খরচ হয়েছে অনেক, তাহলে আপনার অ্যাকাউন্ট নম্বর পাঠান, আমরা দীপক যোশীর অ্যাকাউন্ট নম্বর পাঠিয়ে দিচ্ছি, ওর অ্যাকাউন্টে টাকা দিন। ও গরিব, আমার থেকে তো গরিব। এই মানসিকতায় আমরা কাজ করি। তাই আমি সারা নিজের মাতৃভাষাটাই ভালোভাবে শিখতে পারলাম না, সারা পৃথিবীতে কথা বলি কি করে। আমাদের একটা ল্যাঙ্গুয়েজ আছে, ওয়্যারলেসের ল্যাঙ্গুয়েজ। যেমন আমি বললাম কিউটিএইচ, ও বুঝলো না, কিউটিএইচ মানে আপনার বাড়িটা কোথায়। সারা পৃথিবীতে কিউটিএইচ মানে কিউটিএইচ মানে আপনার বাড়িটা কোথায়। কিউএসএল মানে বোঝা গেল কি, কিউআরজেড মানে কে কথা বলছেন। বললো খুব কঠিন কঠিন লাগছে, এগুলি কি শিখতে হবে? খুব কঠিন না, আমি মধ্যবিত্ত লেভেলের মাধ্যমিকে 2nd ডিভিশন পেয়ে পাস করেছি। এগুলি ব্যবহার করতে করতে হয়ে যায়। এরকম 50খানা কিউ কোড মুখস্থ করে রপ্ত করে ফেলতে পারলেই কেল্লা ফতে। কেল্লা ফতে কেরম জানেন? আইআইটি খড়গপুরে এরকম সেমিনার করে ওদেরকে ট্রেনিং করাই, হ্যাম রেডিও ট্রেনিং। তারপরে ওখানে প্রিন্সিপাল স্যার আমাকে ফোন করে বলে আপনি সর্বনাশ করে দিয়ে গেছেন আমার কলেজে। আমি বললাম কেন স্যার? বললো হলে আমি গার্ড দিচ্ছি, আমার স্যাররা ওরা সব কিউ করে হল ম্যানেজ করছে, আমরা বুঝতেই পারছি না।
ও সরি স্যার, আমি কি করবো, এখানেও বিজ্ঞানের অপব্যবহার, কি করবো আমরা। হ্যাম অপারেটর কারা হতে পারে? 12 বছরের ঊর্ধ্বে যে কোনো ভারতীয় নাগরিক, কোনো শিক্ষাগত যোগ্যতার কথা বলা নেই, সে পরীক্ষা দিতে পারে। অবশ্যই আমরা এই অ্যামেচার রেডিওর প্রশিক্ষণ দিই। ILCDM বলে একটা ট্রেনিং ইনস্টিটিউট আছে, ইন্ডিয়ান একাডেমি অফ কমিউনিকেশন অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট। সানডে করে ক্লাস হয়, অনলাইনে ক্লাস, রোববার করে ক্লাস হয়। সেখানে ক্লাস নিতে গিয়ে আমরা দেখতে পাই, যখন পরীক্ষার লাইসেন্সের প্রিপারেশন হয়, যার তাদের আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এই ডকুমেন্ট জরুরি পরীক্ষার জন্য। 90% স্টুডেন্টের দেখি সেগুলি মিল নেই। একটার সাথে আরেকটার বাবার স্পেলিংয়ে গন্ডগোল আছে, নাহলে এইদিকে গন্ডগোল, ওদিকে গন্ডগোল। আপনাদের রিকোয়েস্ট করছি, সবাই এটা চেক করে নেবেন। হ্যাম রেডিও অপারেটরের পরীক্ষা দিন কি না দিন। খেলার নাম ফক্স হান্টিং, শিয়াল শিকার। দ্রুত শিয়ালকে কবজা করার মতো হারিয়ে যাওয়া উড়ন্ত বেলুন খুঁজে পাওয়াটাও দুষ্কর। একটাই মাত্র ক্লু, ওই হারিয়ে যাওয়া বেলুন থেকে একটা ইহার সংকেত পাওয়া যাবে। ওই ইঙ্গিতই ভরসা। কে কত আগে খুঁজে বার করতে পারে হারিয়ে যাওয়া বেলুনটা, এটাই খেলা। এটাই আমাদের স্কিল। আমরা এটাকে ফক্স হান্টিং বলি। রেডিও ট্রান্সমিটার নিয়ে আমরা একজন লুকিয়ে পড়ি কোনো এক জায়গায়, সেখান থেকে একটা রেডিও সিগন্যাল ছাড়ি, আর সমস্ত হ্যামেরা বিভিন্ন গ্রুপ হয়ে হয়ে সেই রেডিও ট্রান্সমিটারটাকে খুঁজে বের করে। এটার নামই ফক্স হান্টিং। অজ্ঞাত স্থান থেকে কেউ রেডিও ট্রান্সমিটার অপারেট করছে। পুলিশের প্রশাসনের পক্ষ থেকে ঠিক খুঁজে বের করা সম্ভব হচ্ছে না যে ট্রান্সমিটারটা কোথায়। ইতিমধ্যেই যেমন আমরা গঙ্গাসাগর আইল্যান্ড থেকে 5খানা রেডিও স্টেশন ধরেছিলাম, যা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরকে আমরা জানিয়েছিলাম, রাজ্য সরকারকে জানিয়েছিলাম। আমাদের দেশের মতো অ্যামেচার রেডিও অপারেটররা ছড়িয়ে আছেন গোটা দুনিয়া জুড়ে। ফক্স হান্টিং এই হ্যামেদের পেশাদারি দক্ষতা বাড়ানোর একটা খেলা। কার রেডিও ফ্রিকোয়েন্সি কত দ্রুত খুঁজে বার করতে পারে হারিয়ে যাওয়া ইথার তরঙ্গ, এটাই খেলা, এটাই প্রতিযোগিতা। এর মধ্যে লুকিয়ে আছে আরো এক দক্ষতার কাহিনী, যার সঙ্গে যুক্ত দেশের আভ্যন্তরীণ সুরক্ষার প্রশ্ন। গভর্নমেন্ট একটি অর্গানাইজেশন, যেহেতু সরকারি বা ভারত সরকারের অর্গানাইজেশন, সেহেতু তাদের কথা আমি বলছি না। তাদের কিছু রিসার্চ ওয়ার্ক আমাদের হ্যামের সাথে চলছে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যামেচার রেডিওর সাথে। ব্যাঙ্গালোর থেকে একটু নভেম্বর মাসে একটা বেলুন ছাড়ার কথা আছে। সেই বেলুনের মধ্যে কিছু টেলিগ্রাফিক জিনিসপত্র থাকবে, রেডিও ট্রান্সমিটার থাকবে, সেই দিয়ে কিছু জিনিসপত্র, নথি, ছবি ইত্যাদি ডেটা তৈরি করা হবে আমাদের নলেজ গ্যাদার জন্য, সরকারের হেল্পের জন্য। সে কারণেই গোপনীয়তা। এই হ্যাম অপারেটররা সকলেই দেশের বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রকের সার্টিফিকেটধারী। ফলে দক্ষতা বাড়ানোর এই প্রতিযোগিতায় যুক্ত দেশের সেরা মেধার মানুষেরাও। তারাই তৈরি করছেন পাজল, আর সেই পাজল ভাঙার প্রতিযোগিতার জন্য প্রস্তুত হচ্ছেন দেশ জুড়ে আমরা শিয়াল শিকারী। জিষ্ণু নাগের সঙ্গে প্রদীপ ভট্টাচার্য, আকাশ বার্তা। বোঝা গেল? সেটাই রেডিওর মধ্যে জুড়ে দিয়ে আমরা এ ফর ওই একটা কিভাবে ডিনোট করা হয় ওটাকে ডিট ড্যা এভাবে বলি আমরা। আর বাড়িতে প্র্যাকটিস হবে কেন? ডিট ড্যা, ড্যা মানে হচ্ছে এই, ড্যা ডিট ডিট। আবার এ অতগুলি মাথা খারাপ হয়ে যাবে, কিচ্ছু হবে। 5টা করে, 5টা, অনলি 5। সবাইকে বলছি, আসুন সবাই মিলে আমরা একটা কাজ করি। মহারাজের কাছে প্রেয়ার রেখে গেলাম করজোরে যে এখানে একটা হ্যাম রেডিও স্টেশন তৈরি করুন, আমরা সর্বত হেল্প করব। আর মিশনের এই যে স্টুডেন্টরা এই রেডিও স্টেশন থেকে অন্যান্য ইউনিভার্সিটিগুলির সাথে যোগাযোগ করতে পারবে। এখানে এক ক্যাম্পাস থেকে আরেক ক্যাম্পাস, সমস্ত রামকৃষ্ণ মিশনগুলির সাথে একটা যোগাযোগ ব্যবস্থা এস্টাবলিশ থাকবে। যখন সব বিপর্যয় ভেঙে যাবে, নো নিড এনি বিএসএনএল, এনি প্রোভাইডার, নো নিড। নিজেদের বাড়ির ছাদে ওরকম একটা অ্যান্টেনা তৈরি দিতে হবে, ব্যাস যোগাযোগ শেষ। সব কতদূর যোগাযোগ করতে চান?
কোনো বিল নেই, বিল উঠবে না কিছু। একবার লাইসেন্স ফি দিতে হবে বছরে 20 বছরের জন্য 1000 রুপিস, 20 বছরের জন্য 1000 রুপিস, লাইফ টাইমের জন্য 2000 টাকা। গঙ্গাসাগর মেলা আমরা কিছু ইভেন্টের ছবি আঁকাচ্ছি, বিভিন্ন ইভেন্টে আমরা যাই, চলো বিভিন্ন মক দিলে আমরা যে রেডিও স্টেশন সেট আপ করি। এখানে একটা জানতে দেখেন নেক্সট, ওরা সব ট্রেনিং করায়, প্র্যাকটিক্যাল ট্রেনিং, বিভিন্ন রকমের অ্যান্টেনা। চলো এখানে একটা রেডিও স্টেশন রাখা আছে, ওইগুলি সব রেডিও, সব তো আনা সম্ভব না, সব আমাদের রেডিও। রেডিও মানে আপনারা যে রেডিওতে মহালয়া শোনেন ওটাও রেডিও, এটাও রেডিও। এই রেডিওতে আপনি কথা বলতে পারবেন আর শুনতেও পারবেন, ওই রেডিওতে খালি আপনি শুনতে পারবেন। এইচএফ রেডিও দিয়ে আমরা ওয়ার্ল্ড ওয়াইড কথা বলি, এটা হচ্ছে ভিএইচএফ রেডিও। এইটা দিয়ে আমরা মোটামুটি 60-70 কিলোমিটার অ্যারাউন্ড সারাউন্ডিং কথা বলতে পারি, ভিএইচএফ রেডিও। এইচএফ রেডিও দিয়ে ওয়ার্ল্ড ওয়াইড কথা বলতে পারি। নেক্সট বলে দিয়েছি, দুটো গ্রেডের পরীক্ষা হয়, একটা রেস্ট্রিক্টেড গ্রেড, একটা জেনারেল গ্রেড। রেস্ট্রিক্টেড গ্রেডে মস্কিটা দেখালাম যেটা, ওটা থাকে না পরীক্ষায়, জেনারেল গ্রেডে থাকে। 100 নম্বরের পরীক্ষা হয়, 60 পেলে পাস, মাল্টিপল চয়েস অ্যান্সার থাকে, বেসিক ইলেকট্রনিক্স, ওয়্যারলেসের রুলস অ্যান্ড রেগুলেশন থাকে। বেসিক ইলেকট্রনিক্সে 12 ক্লাসের সায়েন্সের মধ্যে যা আছে সেটা এনাফ। এবার 60 পেলে যে একই প্রশ্নে পরীক্ষা হয়, প্রথম 25টা প্রশ্ন থাকে, মানে দুটো পার্টেরই প্রথম 25টা থাকে রেস্ট্রিক্টেড গ্রেডের জন্য, আর ফুলটা থাকে হচ্ছে জেনারেল গ্রেডের জন্য। রেস্ট্রিক্টেড গ্রেডে পার কোশ্চেনে 2 নম্বর করে উত্তর মানে নাম্বার থাকে, আর জেনারেল গ্রেডে থাকে 1 নম্বর করে। ক্লিয়ার? দুটোতেই 60 পেলে পাস। জেনারেল গ্রেডে অধিকন্তু মস্কিটা পাস করতে হবে, 8 ওয়ার্ড পার মিনিট। নেক্সট আমরা একটা কোর্স করাই আইসিডিএম এ, চল সেটা হয়ে গেছে দেখে নিয়ে কত রকমের যোগাযোগ আছে। সবচেয়ে মজার কাণ্ডটা জানেন, আমি ওরা চাকরি করি, এটা আমার পেশা না, হবি, শখ। চেন্নাই ফ্লাডের সময় এই অ্যান্ড্রয়েড ফোনটা আমার কাছে আছে, চারিদিক থেকে আমার কাছে ফোন আসছে। আমার কাছে তো ওয়্যারলেস স্টেশন তৈরি করতে দেবে না অফিসে, আমি কী করে তাদের সাথে যোগাযোগ করবো? না, এই অ্যান্ড্রয়েড ফোনটা একটা অ্যাপ্লিকেশান আছে, দ্যাটস কল ইকোলিঙ্ক। ইকোলিঙ্ক সবাই গুগলে সার্চ করে পেয়ে যাবেন, কিন্তু ইনস্টল করতে পারবেন না অ্যান্ড্রয়েড ফোনে, বিকজ ইউ আর নট দ্য লাইসেন্স হোল্ডার। যে ইনস্টল করতে যাবেন আপনার লাইসেন্স নাম্বার ইত্যাদি ইত্যাদি চাবে, লাইসেন্সের কপি চাবে অথরিটি, পারবেন না, ইনস্টল হবে না। এবার ওইটা দিয়ে আমরা ওয়ার্ল্ড ওয়াইড কমিউনিকেট করতে পারি। যেখানে রিপিটার আছে, চেন্নাই যারা কাজ করছে ওয়্যারলেস, এইটা তখন ওয়্যারলেসে রূপান্তরিত হয়ে গেল আমার অ্যান্ড্রয়েড ফোনটা। আপনার ফোনটাও হবে বাজার থেকেই কেনা, কিন্তু ওই লাইসেন্সটা পাওয়ার পর যে অ্যাপটা হবে সেই অ্যাপটা আপনি ইনস্টল করতে পারবেন না। এই অ্যাপটায় কোনো হ্যাকিং হবে না, কেউ পারবে না করতে, করতে গেলেই মুশকিল হয়ে যাবে। কেউ না, এখনো পর্যন্ত কেউ পারেনি, ওপেন চ্যালেঞ্জ করা আছে। এটা দিয়ে আমরা সারা বিশ্ব কথা বলি, প্রতিদিন রাত্রিবেলায় মহড়া করি 9টা থেকে 10টা, সমস্ত দেশগুলির সাথে নিয়মিত মহড়া হয়, যোগাযোগের মহড়া। যে কোনো সময় বিপন্ন হতে পারে, যোগাযোগ ব্যবস্থা সবসময় টেস্ট করে রাখা উচিত। স্যাটেলাইট কমিউনিকেশন বলছিলাম, আমাদের স্যাটেলাইট কমিউনিকেশন বলছিলেন না স্যাটেলাইট ফোনের কথা, আমাদের স্যাটেলাইট কমিউনিকেশনটা একটু অন্যরকম। আমাদের তো রোদ বৃষ্টি ঝগড়াঝাটি যাই হোক সব সাথে ঘাটাতে চালাতে হবে। যেমন আমরা ফ্রেজারগঞ্জ বলে একটা জায়গা আছে, সবাই শুনেছেন, কোস্টগার্ডের সদর দপ্তর। কোস্টগার্ডের যিনি আছেন কমান্ড্যান্ট দেবাশিস
দেবাশিস দাশগুপ্ত কমান্ড্যান্ট, তো উনি এনডিআরএফ এর যিনি সিও আছেন, টিপ টপ যারা ডিজাস্টারে কাজ করেন তাদেরকে নিয়ে আমরা ওখানে একটা মহড়া করতে যাই, যে বিপর্যয়ের সময় ওই সমুদ্র তটের থেকে যোগাযোগ ব্যবস্থা বিপন্ন হয়ে গেলে করা কি যাবে। তো এখান থেকে কি স্যাটেলাইট ফোন চলবে? ওনাদের স্যাটেলাইট ফোন চলেনি বিপর্যয়ের সময় যখন আমফান হয়েছিল। তো আমাদের ইনফ্রাস্ট্রাকচার নিয়ে গেছি ওখানে, গিয়ে বললাম স্যার আমাদেরটা তো চলে, দেখেন তো একটু। তো ওইখান থেকে আমরা 18টা দেশের ওই ইনস্টল করেছি, 18টা দেশে ওইখান থেকে যোগাযোগ করলাম। ভারত তো ছেড়ে দিন, ছোট জায়গা, ভারত তো আমাদের কাছে ছোট কমিউনিকেশানে, সারা ওয়ার্ল্ড কমিউনিকেশান করে ওইখান থেকে দেখেছি আমাদের যে স্যাটেলাইট ব্যবস্থাপনা সেটা দিয়ে। তবে হ্যাঁ, সবটা করতে গেলেই প্রথমে নিজেদের প্রিপারেশান নিতে হবে, লাইসেন্স নিতে হবে, তারপরে করতে হবে। অনলাইনে কেউ সার্চ করে রেডিও কিন্তু ভুলে কিনেন না, কারণ আপনি যে কথা বলছেন কথাটা কিন্তু তরঙ্গে চলে আসছে, আপনাকে লোকেট করে দেওয়া কিন্তু সহজ। এই লোকেটেশনের কাজটাও আমরা কিন্তু করতে থাকি। আপনি রামকৃষ্ণ মিশনের ছাত্র, আমরা কিন্তু সে ব্যাপারে কোনো ছাড়পত্র কিছু নেই। বিষয়টা খুব সিরিয়াস, দেশের নিরাপত্তার সাথে জড়িত, সুতরাং এখানে কোনো আপোষ নয়, আপনারা করবেন না। ঠিক, নেক্সট চলো। রেডিও ডিএক্সিং বলে একটা ব্যাপার আছে। ডিএক্সিং মানে ডি ফর ডিস্টেন্স, এক্স ফর আননোন। ধরি রামের বয়স এক্স, অঙ্ক করি, তাই না? আমরা এখানে একটা রেডিও স্টেশন তৈরি করে সিকিউ কল দিই। সিকিউ সিকিউ সিকিউ, ধরুন আপনার বাড়িতে কেউ এসে কলিং বেল, টিং টাং, আপনি ঘর থেকে বলেন কে? আমি রাম। কোন রাম? তাই না? এরকম কথা নয়। ঠিক তেমনি আমরা রেডিওতে কথা বলি, সিকিউ সিকিউ সিকিউ, একটা পিপিটি ধরে ওখানে রাখা আছে, দেখাবে জয়েন, সবাই শুনতে পাচ্ছে ওই স্পেকট্রামে যারা আছে। উত্তর দিল কি আছে, কে কথা বলছেন ভাই? ও বললো অত কথা ভিউ টু এফআরএল না টিএফ, ভিউ টু টিএফ। কিরকম কথা বললো? জয়েন্ট আবার দেখাবো, দেখাও জয়েন্ট কিভাবে কথা বলো। না ইনস্টল করেছেন নাকি দেখবেন থানা বা অন্যান্য প্রশাসনিক ভবনের ছাদে লাগানো থাকে এই অ্যান্টেনা, তাই না? এটাকে জিপি অ্যান্টেনা বলা হয়, গ্রাউন্ড প্লেন অ্যান্টেনা, 5খানা। তবে থানার যে অ্যান্টেনাটা লাগানো আছে আর এই অ্যান্টেনার সাথে বেসিক ডিফারেন্স আছে, আপনারা হয়তো বুঝবেন না। দেখে ছাদে লাগানো আছে, দেখতে একই রকম। এই যে অ্যান্টেনাটার ডিস্টেন্স আছে, এটা কার কোন ফ্রিকোয়েন্সি আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কাকে কোন তরঙ্গ দৈর্ঘ্য ব্যবহার করতে দিয়েছে, তার উপর এই অ্যান্টেনার এই লেগগুলির মেজারমেন্ট ডিপেন্ড করে। এইগুলোই আমরা ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দিই। এইটা হাতে কি করে তৈরি করা যাবে, ওই রেডিওটা কি করে হাতে তৈরি করা যাবে, হাতে তৈরি করা রেডিও দিয়ে দেশ দেশান্তরে কিভাবে কথা বলা যাবে। গ্যাট চুক্তির ফলে তো রেডিও দেশে এসছে, যদি গ্যাট চুক্তি না হতো তখন তুমি কি করতে, তাই না? তার ফলে সমস্ত পাওয়ার সাপ্লাই থেকে রেডিও তৈরি সমস্ত ওয়ার্কশপ করে আমরা হাতে কলমে শিক্ষা দিই। কারণ বিপর্যয়ের সময় কোনো বিপন্নতায় যদি রেডিওটা পড়ে যায়, তোমাকেই রিপেয়ার করতে হবে, তোমার ত্রাতা তোমাকে হতে হবে। থ্যাংক ইউ এভরিবডি। এবারে কোশ্চেন আশা করবো, আর ও বোঝাবে রেডিওটা। কাউকে এখন রেডিওতে খুঁজি, প্রথম রেডিওটা অন করার পরে কিছুক্ষণ রেডিওটাকে গলা শোনা যাচ্ছে, কিছুক্ষণ হালকা আছে, জোরে বলতে হবে। না ঠিক আছে, কিছুক্ষণ আমরা যখন রেডিওটাকে, আমাদের রেডিও চালানোর নিয়ম হচ্ছে রেডিওটাকে কিছুক্ষণ আগে শোনা। যে রেডিওটাকে আমি বাড়ি ঢুকলাম সব কাজ বাজ করে, তো বাড়িতে ঢুকে আমি রেডিওটাকে অন করে দেবো। এস কিছুক্ষণ শুনবো যে কেউ কি আছে কি না। হট করে কাউকে একটা ঢুকে কিছু বলাটা উচিত না। প্রথমে আগে শুনছি রেডিওটাকে কিছু আছে না, কেউ নেই, আমি একটা কল দেবো। আর সিকিউ সিকিউ সিকিউ, anyone in this frequency, this is Victor United number 2 Tango Foxtrot Radio. This is Victoria United 2 Juliet Foxtrot Charlie. Roger, view to Juliet Foxtrot Charlie, this is view to Tango Foxtrot Radio. What is your QTH and what is your handle? Very good afternoon, view to Tango Foxtrot Radio. This is Juliet Foxtrot Charlie returning.
My handle is Shaborni, like Sierra, Alpha, Bravo, Oscar, Romeo, November, India. My handle is Shaborni and QTH is Shodhpur. QSL? Roger. Victor United 2, Juliet Foxtrot Charlie. This is VO2 TFR. Okay, thank you so much. Your report is 5 and 9, 59 at my end in Ramkrishna Mission. And operating in Ramkrishna Mission live demonstration in Khordha. QSL, VO2 JFC, VO2 TFR. Roger. Your signal report is 2, 5 and 9 at my end. Over. Okay, Roger. থ্যাংক ইউ Thank you JFC for this time 7-3. Okay, Roger, 7-3. এই যে কিউ কোডগুলো শর্টে ইউজ করলাম, আমি যদি এখন জিজ্ঞাসা করতে আচ্ছা তোমার বাড়ি কি, তাহলে অনেকটা কথা আমাকে ইউজ করতে হবে। কারণ ডিজাস্টার যখন হবে তখন আমি তো এখন এই মুহূর্তে সাপ্লাই দিয়ে চলছে, তখন আমার কাছে একটা ব্যাটারি থাকবে, একটা লিমিট থাকবে একটা, যে আমি এটা এত লিমিটে আমি এই কথাটাকে কমপ্লিট করে ফেলতে পারবো। সেই জন্য কি আমরা কিউ কোডগুলোকে আরও ইউজ করা হয় পার্টিকুলার। আর কি বলবো, ঠিক আছে। রজার মানে হচ্ছে আমরা ফোনে বললাম যে ওকে, বোঝা গেল। আমরা কথাগুলো বললেন, আচ্ছা শুনতে পারলেন তো, ঠিক আছে ওকে। আমরা বাংলা কথা এটা রজার বলা হয় এখানে। 7-3 মানে হচ্ছে রিগার্ডস কোড কিছু। 7-3 রিগার্ডস। এটা কোনো ব্যক্তি বললেন? মেয়ে বললেন, আমার মেয়ে। এটা সোদপুর আমাদের ক্লাব স্টেশন থেকে অপারেট হচ্ছে আর কি। এরকম যদি আরো যদি কোনো রেডিও খোলা থাকে, আমি সিকিউ যেমন দিলাম, তারা আবার কল দেবে, সবাই শুনতে পাবে, এখানে শোনা যাবে। কল দেবে, একটু দাঁড়া কমে দিচ্ছে, চলো কততে আছে রে আমার চশমা? যেটা না কততে আছে চশমা? জেফে কল দাও। VO2 Juliet Foxtrot Alpha. Anybody in frequency? QRZ, this is Victor United 2, Tango Foxtrot Radio, QRZ. Roger, this is Victor Uniform number 2, Juliet Foxtrot Alpha. Can you copy me? VO2 TFR, Juliet Foxtrot Alpha, over. Roger, Victor United 2, Juliet Foxtrot Alpha. This is Victor Uniform 2, Tango Foxtrot Radio. 5 and 9, over. Okay, Roger, I have also copy you 5 and 959. Excellent modulation, excellent audio. VO2 TFR, Juliet Foxtrot Alpha. What's your handle, please? Handle মানে নাম জিজ্ঞেস করছি। JFA VO2 TFR. My handle is Joyanto like Juliet Alpha, Yankee Alpha, November Tango Alpha. Joyanto is my handle. I am operating my QTH is Shamnagar and working condition is YASU FT2980. Working condition YASU FT2980. 58 cable and a GP antenna, ground band antenna above and 100 feet over. Okay, Roger. I will just explain করছি। ওই যে কথাগুলি বললো কি মানে, ওর ওয়ার্কিং কন্ডিশন মানে ওই ওয়ার্কিং কন্ডিশন, ও কি ওয়্যারলেস ব্যবহার করছে, কি অ্যান্টেনা ব্যবহার করছে, কোথায় ওর QTH মানে বাড়ি কোথায় সেটা বললো, ওর নামটা বললো, হ্যান্ডেল মানে কি দিয়ে তোমাকে হ্যান্ডলিং করবো, ওই জন্য হ্যান্ডেলের নামটা বললো জয়ন্ত। সেটা আবার জয়ন্ত তো এক একজনের ফোনের প্রনাউন্সিয়েশন এক এক রকম, যেমন সাউথ ইন্ডিয়ানরা যেমন এইচকে হেইচ বলে, যেরকম এক একজনের প্রনাউন্সিয়েশন এক এক রকম এরিয়া ওয়াইজ ডিপেন্ড করে। সেজন্য ওই ফোনেটিক্সের নামটা বলার পর ফোনেটিক্স আবার বলে দেওয়া হয়। এই ফোনেটিক্সটা আবার A ফর আলফা না বলে যদি A ফর অ্যাপেল বলে, পৃথিবীর অন্য প্রান্তের মানুষ অ্যাপেলটা কি জিনিস জানেই না। সেই জন্য ইন্টারন্যাশনালি ওই ফোনেটিক্সগুলি সবাই আমরা ব্যবহার করি এক। A ফর আলফা, B ফর ব্র্যাভো, C ফর চার্লি, D ফর ডেল্টা। ওকে, এইভাবে আমরা কথা বলি। এটা এখান থেকে এখানে যাচ্ছে, এটা এখান থেকে 80 কিলোমিটার পর্যন্ত ওই ট্রান্সমিশনটা যাবে। একই ফ্রিকোয়েন্সিতে যারা আছে তারা শুনতে পাবে। এই রেডিও, এই যে রেডিও, এটাকে হ্যান্ডহেল্ড বা ওয়াকি টকি বলে। তোমরা সেমিনার শুনেছ, কখনোই এটাকে হ্যান্ডহেল্ড বা ওয়াকি টকি বলবে না, তোমরা বলবে কি হ্যান্ডহেল্ড ট্রান্সিভার। কি বলবে? হ্যান্ডহেল্ড ট্রান্সিভার। হ্যাঁ, এই কথাটাই বলতে হবে। ওয়াকি টকি কথাটা ঠিক নয়, যেহেতু তোমরা সেমিনার শুনে গেলে এই কথাটাই বলবে। হ্যান্ডহেল্ড ট্রান্সিভার, ট্রান্সমিটার এবং রিসিভার দুটোই একসাথে আছে। ক্লিয়ার? ট্রান্সিভার
বোঝা গেল? দেন এই রেডিওটা দেখো কোনো স্ক্রিন নেই, দেখা যাচ্ছে না। আরেকটা রেডিও নিয়ে জানতো, স্ক্রিন নেই, দেখা যাচ্ছে না, এটাকে চ্যানেল বেস রেডিও বলে। 1 2 3 4 5 6 এটার মধ্যে প্রি প্রোগ্রাম করা আছে। 1 নম্বর চ্যানেলে কি, 2 নম্বর চ্যানেলে কি, 3 নম্বর চ্যানেল কে করে রেখেছে? আমরা করে রেখেছি। পুলিশ ব্যবহার করে পুলিশের কন্ট্রোল রুম থেকে করেছে। 1 নম্বর চ্যানেলে আয়, 2 নম্বর চ্যানেলে আয়। 2 নম্বর চ্যানেল মানে কোন ফ্রিকোয়েন্সিতে সেটা বলা আছে ওদের কাছে। যে অপারেট করছে সে জানে না কোন ফ্রিকোয়েন্সিতে কথা বলছে, কিন্তু এটা ওপেন ভিএফও রেডিও বলা হয়। যেটা এখানে দেখা যাচ্ছে স্ক্রিনের মধ্যে কোন ফ্রিকোয়েন্সিতে আমি কথা বলছি, কোন ফ্রিকোয়েন্সিতে কথা বলছি। একটা চ্যানেল মোড রেডিও, একটা ওপেন ভিউ রেডিও। এটা দিয়ে ফ্রিকোয়েন্সি চেঞ্জ করা যায় ইত্যাদি। হঠাৎ একটা বিপদের মধ্যে পড়ে গেলাম না, এটা আবার নষ্ট করে হঠাৎ আমি কোনো একটা ডেঞ্জার জায়গায় পড়ে গেছি। এটা 100 চলে আসো, 100 চলে আসো, বন্ধ করো, 100 চলে আসো, ওইখানে বাজতে শুরু করে দেবে। এই অ্যালার্মটা এখানে বাজছে তো, ওখানে বাজছে না, দেখছো না বন্ধ করা আছে, এটা বন্ধ করা। কোনটা বন্ধ করা? এইটা তো বন্ধ করা আছে, ট্রান্সমিশন। ওহো, ঠিক আছে। এইটা এই অ্যালার্মটা সবগুলো তো ওই রেডিওটা চার্জ করে নিয়ে আসতে হচ্ছে না, ঠিক আছে। এই অ্যালার্মটা যে ইমার্জেন্সি অ্যালার্ম, আমি কোনো ডেঞ্জারে পড়লে এই অ্যালার্মটাও ট্রান্সমিট করে দেওয়া, বুঝলে? আবার এর মধ্যে বসে আছে একটা নির্জন দ্বীপে, হঠাৎ করে এর মধ্যে এফএম রেডিও শুনতে পাবে। এখানে ঘরে নেই বলে এফএম রেডিওটা আসছে না। ঘন বাজছে, হ্যাঁ, তাই না? যেখানে ওয়্যারলেস চলে না, সেখানে মানে ফোন চলে না বা নেটওয়ার্ক নেই, সেখানে রেডিও ইউজ করার একটা রুল আছে, যেটা কেউ পড়ে দেখে না। 446 মেগাহার্টজ 0.5 ওয়াট হতে হবে রেডিওগুলো। এই যে রেডিওগুলো বিক্রি হচ্ছে 446-এ খালি থাকে না, নিজেও কেউ জানে না। ওখানে চ্যানেল লেখা আছে, 1 থেকে 16 হতে পারে, 12 হতে পারে। কোন চ্যানেলে কথা হচ্ছে কেউ জানে না। চ্যানেলের ভেতরে কী ফ্রিকোয়েন্সি সেট আছে সেটা কোম্পানি জানে, সাধারণ লোক ওটা প্রোগ্রামিং করে না। অনেক সময় দেখা যায় ওটা আমাদের ডিফেন্সের ডেটা ফ্রিকোয়েন্সিতে থাকে, সেটা নিয়ে একটা সমস্যা হয়। আর 0.5 ওয়াট তো কোনো রেডিওই নেই, কেন কি 0.5 ওয়াট রেডিও অ্যাপ্রক্সিমেটলি 8,000-এর উপরে দাম করে, তো সেটা সাধারণ লোক কেনে না, তোর জন্য 1200-1500 টাকা যেটা পায় কিনে না। ওটা 5 ওয়াট প্লাস হয় বা 5 ওয়াটের আশেপাশে। 5 ওয়াটের জন্য লাইসেন্স লাগবেই, লিগালি লাগবে। এবং 0.5-এ লাগবে না, শুধু 5 হলে লাগবে। আর কোন স্পেকট্রাম আছে, যে স্পেকট্রামটা আছে স্পেসিফিক, আপনি তো বুঝতে পারছেন। আমি এই দুটো রেডিও দেখালাম না, একটা চ্যানেল বেস, একটা চ্যানেল বেস। আপনি দেখতে পাচ্ছেন না কোন ফ্রিকোয়েন্সিতে কথা বলছেন। যে ফ্রিকোয়েন্সিটা আপনি গুগলে দেখতে পারলেন, এটা ফ্রি। আপনার ওই রেডিওতে ওই ফ্রিকোয়েন্সিটা আছে কিনা আপনি জানেন? জানেন না। একমাত্র 446 মেগাহার্টজ ফ্রি। আর কারণ প্রশ্ন আছে? স্যার, যখন একটা ফ্রিকোয়েন্সি থেকে আপনি যখন ওখানে কথাটা বলছেন, তার মানে ওই ফ্রিকোয়েন্সি যদি অন্য কেউ থাকে তাহলে সেও কানেক্ট করতে পারে। ওপেন সিক্রেট। আচ্ছা, সবাই নোট করে নেন, ফোন নাম্বারটা নোট করে নাও। প্রফেশনাল হিসেবে বেছে নিতে পারি কি? প্রফেশন আরামসে পারো, কারণ পুলিশে ওয়্যারলেস অপারেটর নিয়োগ করে, সিআরপিএফ, সিআইএসএফ, এই সমস্ত জায়গায় রেডিও অফিসার নিয়োগ হয় সমস্ত বাহিনীতে। এই এনসিসি করলে যেমন একটা বেনিফিট দেয়, এইসব জায়গাতে রেডিও অফিসারের যে কোনো জায়গায় তুমি যদি পরীক্ষা দাও, তখন হ্যাম রেডিও অপারেটর তোমার থাকলে পরে তোমার একটা এই বেনিফিট আছে। তুমি প্রফেশনাল হিসেবে বেছে নিতে পারো, তুমি ওয়্যারলেসের টেকনিশিয়ান হতে পারো। ওয়্যারলেস ডিপিএল লাইসেন্স, যারা ওয়্যারলেস বিক্রি করে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তাদের লাইসেন্স দেয়, ডিপিএল লাইসেন্স বলে, সেই লাইসেন্স হোল্ডার হতে পারো। তুমি ওয়্যারলেস ইকুইপমেন্ট, ফোনের 1000খানা দোকান দেখবে, ওয়্যারলেস বিক্রি করার দোকান দেখবে না। লাইসেন্স বিক্রি করতে, মানে লাইসেন্স হোল্ডার লোককে বিক্রি করার জন্য যে গভর্নমেন্ট তোমায় অনুমতি দেবে, এই সমস্ত কিছু পারবে। ওয়্যারলেস খুলে তুমি রিপেয়ার করার জন্য অথরাইজ হবে, ওয়্যারলেস বিক্রি মানে ওই লাইসেন্স থাকলে পরে। কারণ ওয়্যারলেস সবাই রিপেয়ার করতে পারবে না। মোবাইল ফোন পাড়ার মোড়ে সিঁড়ির তলায় একটা দোকান খুলে স্ক্রুড্রাইভার নিয়ে বসে গেল, কিন্তু এই ওয়্যারলেসটা খুলে সবাই রিপেয়ার করার মতন তার পাওয়ার নেই, পারবে না করতে, যতই সে কাঁধে অনেক স্টার থাকে। বোঝা গেল? অনেক রুলস আছে। থ্যাংক ইউ এভরিবডি।